হ্যালো, প্রত্যয় নির্ণয়ের সূত্রাবলী দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। এখানে দেখো, আমরা এ যাবৎ যা যা আলোচনা করেছি সেগুলোই ছিল প্রত্যয়ের মৌলিক আলোচনা, বেসিক আলোচনা। অর্থাৎ তুমি যদি বোঝো প্রত্যয় কাকে বলে, প্রত্যয় কত প্রকার, প্রত্যয় পড়তে গেলে যে পরিভাষাগুলো জানতে হয়, ধাতু এবং অন্যান্য এই কি বলা যায়, সেই যে প্রত্যয়ের গুণ বৃদ্ধি, উপধা, হ্যাঁ, আগম, এগুলো সম্পর্কে যদি তোমরা জানো তাহলেই আসলে তোমরা প্রত্যয় নির্ণয় করতে পারবে, প্রত্যয়ের সূত্রগুলো বুঝতে পারবে। তো দেখো, আমরা গত ক্লাসে এই নিয়মটা পর্যন্ত আলোচনা করেছিলাম, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের যে নিয়ম। তোমরা দেখো, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়টাকে বুঝতে গেলে আমাদের এই যে এই নিয়মগুলো পড়া কিন্তু কঠিন না। তোমরা যদি উদাহরণটা দেখো তাহলেই নিয়মগুলো বুঝতে পারবে। কর্তৃকারকের এক বচনে ইন প্রত্যয় দীর্ঘই রূপ গ্রহণ করে, এটা একটা নিয়ম। তাহলে এখন এটা বুঝবে কিভাবে? দেখো, যদি দেখো যে জ্ঞানের সাথে ইন যুক্ত হয়েছে তাহলে হবে জ্ঞানী। জ্ঞানীন থেকে জ্ঞানী, জ্ঞানীন ছিল তৎসম মানে সংস্কৃতে, কিন্তু বাংলায় হয়েছে জ্ঞানী। গুণিন ছিল সংস্কৃত শব্দ, কিন্তু বাংলায় হয়েছে গুণী। তো গুণী। হ্যাঁ, হা করা যে মুখটা, ওই যে যে চিহ্নটা দেওয়া আছে দেখো, এই যে জ্ঞানীন থেকে জ্ঞানী, এই চিহ্নটা হলো ব্যুৎপত্তি চিহ্ন। মানে যেটার দিকে হা করা থাকে সেইটা থেকে যেটার দিকে সরু মুখ দিকটা থাকে সেইটা এসেছে। গুণিন থেকে গুণী এসেছে, জ্ঞানীন থেকে জ্ঞানী। তারপর আজকে কিন্তু আমাদের প্রত্যয় আলোচনাটা শেষ করার কথা, কেননা আমরা আরো দীর্ঘদিন প্রত্যয় আলোচনা করতে থাকলে একঘেয়েমি লাগবে, বিরক্তিকর লাগবে। তো তোমরা মানে যুক্ত হতে হতে যদি অনেক দেরি বাধাও তাহলে অসুবিধা আর কি। ইমন প্রত্যয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। গুণ বাবার্থে ইমা হয়, তরতম অতিশয়নে যুক্ত হয়, এই যে মধুরতর, প্রিয়তম। মাঝে মধ্যে হাত না জায়গায় যখন প্রশ্ন করার সময় দেব তখন জিজ্ঞেস করলে ভালো হয়। দেখো, মান থাকলে মতুব, বান থাকলে বতুব হবে। ম প্রত্যয় যুক্ত হবে ক্রমবাচক সংখ্যা তৈরিতে। ব্যাপ্তি এবং বিকার বোঝাতে হবে ময়ট বা ময়। এখন কোথায় কোন প্রত্যয় যুক্ত হয় এগুলো উদাহরণ সহ থেকে দেখলেই ভালো হয়। বলো, কে জিজ্ঞেস করবা? এখন জিজ্ঞেস করো। হ্যাঁ, তোমাদের মধ্যে তুহিন, তুমি কিছু জিজ্ঞেস করতে চাচ্ছিলা নাকি এমনি চাপ পড়ে গেছে? আচ্ছা, এই স্লাইডটার তোমরা স্যার স্ক্রিনশট ভুলে নিয়েছো? কাপড়ে গেছে। হ্যাঁ, স্ক্রিনশট নিয়েছো এই স্লাইডটার? স্লাইডগুলোর স্ক্রিনশট রাখো, তাইলে প্রশ্ন করতে পারবা পরে। এখন আমরা প্রত্যয়টা আজকে আলোচনা শেষ করি এবং সবগুলো স্লাইডের স্ক্রিনশট নিয়ে রাখো। হ্যাঁ, তো তাহলে তোমরা পরে জিজ্ঞেস করতে পারবা, স্যার এইটা কিভাবে হলো, না পরে জিজ্ঞেস করা যায় না। এরপরে তোমরা দেখো, তোমাদের এই যে প্রত্যয় সংক্রান্ত, আহা, আবার দুইজন সরে গেল। এই কৃত প্রত্যয়ের যে নিয়মগুলো, এটা দেখো, শূন্য প্রত্যয়ের বিষয় আছে। এখানে বলা আছে শূন্য প্রত্যয় ধরা হয় যেখানে কোনো প্রত্যয় চিহ্ন ছাড়াই ক্রিয়া প্রকৃতিটা বিশেষ্য বা বিশেষণ পদরূপে ব্যবহৃত হয়। দেখো, কোনো প্রকার প্রত্যয় চিহ্ন ব্যতিরেকেই ক্রিয়া প্রকৃতি বিশেষ্য বিশেষণ পদরূপে ব্যবহৃত হয়, এই কথাটা মনে রাখবা। তখন সেখানে শূন্য প্রত্যয়, যেমন ধরো জিত, মামলায় জিত হবে বা খেলায় হার হয়েছে, তখন এই জিতের সাথে একটা প্রত্যয় যুক্ত হয়েছে, সেটা হলো কে? শূন্য। হারের সাথে শূন্য, এই যে জিত হার এগুলো ধাতু ছিল কিন্তু নাম শব্দ হিসেবে ব্যবহৃত হয়েছে, হ্যাঁ, বিশেষ্য বা বিশেষণ পদ হিসেবে। এই জন্য এখানে শূন্য প্রত্যয় আছে বলে ধরে নেওয়া হয়। তাহলে দেখো, এটা শূন্য প্রত্যয় মানে কি? প্রত্যয় চিহ্ন যোগ হওয়া ছাড়াই যদি বিশেষ্য বা বিশেষণ পদ হয়। ভাব বাচ্চে অপ্রত্যয় যুক্ত হয়। এটা দেখো, ধরো, মারো, ভাব অর্থে ক্রিয়ার নামবাচক শব্দ।
হ্যাঁ, ক্রিয়ার নাম বোঝালে তখন সেটাকে ভাববাচ্য বলে। আধুনিক বাংলায় অপ্রত্যয় উচ্চারিত হয় এবং এটি ও বা উ হতে অভিন্ন। এই যে কিন্তু ও উ এর মতো, যেমন হারো, জিত, এগুলো। তারপরে প্রায় এরূপ বোঝাতে অপ্রত্যয় যুক্ত হয়, বা আসন্ন সম্ভাব্যতা অর্থে দীপ্তপ্রাপ্ত, মানে কাদো কাদো, মানে শিশুটা কাদো কাদো অবস্থা, তার কাদো কাদো অবস্থা মানে প্রায় কেঁদে ফেলবে। এই আসন্ন সম্ভাব্যতা মানে হচ্ছে কেঁদে ফেলার মতো অবস্থায় পৌঁছে যাওয়া, মরমর অবস্থা। দ্বিত্বপ্রাপ্ত কৃদন্ত পদে উ প্রত্যয় হয়। এই যে ডুবু ডুবু, উরু উরু, কোন শব্দ যখন দ্বিত্ব হয়, কৃদন্ত পদ মানে কৃতপ্রত্যয় সাধিত যে পদ, সেটা উ দুইবার হয়। ডুবু লিখলাম একবার, ডুব ধাতুর সাথে উ প্রত্যয় যুক্ত হয়েছে, কিন্তু দ্বিত্ব প্রাপ্ত হবে ডুবু ডুবু। ক্রিয়াবাচক বিশেষ্য গঠনে অন প্রত্যয়ের ব্যবহার হয়। এই যে কাঁদন, নাচন, এগুলো হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য। এই যে আকারান্ত ধাতুর অনস্থলে ওন হয়, খাওন, যাওন। তারপর নিজন্ত ধাতুর পরে আন প্রত্যয় যুক্ত হলে আনো হয়, জানানো, শোনানো। এই নিজন্ত মানে অন্যকে দিয়ে করানো অর্থে, প্রযোজক ধাতু আর কি, অন্যকে দিয়ে করানো অর্থে। হ্যাঁ, জানানো উচিত, তাদেরকে শোনানো উচিত। এটা নিজে করা না, এটা অন্যকে দিয়ে করানো অর্থে আর কি। ঠিক আছে? তো এই যে বাংলা কৃতপ্রত্যয়ের যে নিয়মগুলো আছে উদাহরণ সহ একটু দেখবা তোমরা, তাহলে বুঝতে পারবা। বুঝতে না পারলে পরের ক্লাসে জিজ্ঞেস করতে পারবা। আমি একটু দ্রুত স্লাইড গুলো দেখাই এবং পরে আমরা আরেকটা টপিকে চলে যাব। না হলে চিরকাল প্রত্যয় চলতে থাকবে, প্রত্যয়ের উপর বিশ্বাসও তৈরি হবে না, প্রত্যয় চলতেই থাকবে, এমন হওয়ার দরকার নেই। কি বলো? জি স্যার। আচ্ছা, দেখো এটার স্ক্রিনশট নিয়ে নিয়েছো? এরপরে দেখো, এগুলো আসলে কোনো কঠিন নিয়ম না। বিশেষ্য গঠন করে, অতীতকাল বোঝায়, স্বরান্ত ধাতু মানে শেষে থাকলে আয়ের জায়গায় ও হয়, খাওন, আগম মানে নতুন ধ্বনি আসে। তারপর ভাববাচ্য বিশেষ্য গঠনে আই প্রত্যয়, যে করে সেই অর্থে, ডাকাতি করে যে তাকে বলে ডাকাত, যে করে অর্থে। দেখো সেবায়, যে সেবা করে। আও প্রত্যয়, ফলাও, ভাববাচক বিশেষ্য, কোনো কাজের নাম বোঝাচ্ছে। বিশেষ্য গঠনে কর্ম প্রযোজক বা কর্মবাচ্যের ধাতুর পরে আন বা আনো হয়। চাল যোগ আন, চালানো, মান যোগ আন, মানানো। আনি রসিকার দিয়ে হয়, দীর্ঘের দিয়ে হয়, উনি রসিক দীর্ঘ দীর্ঘিকার দিয়েও হয়। এসব জায়গায় যেভাবে শব্দ বিশেষ্য পদ গঠন করে সেটার একটা উদাহরণ দিয়েছে। উ স্বরসঙ্গতি হচ্ছে, মানে রস্যকারটা মাঝখানে চলে এসছে, একটা স্বরধ্বনির প্রভাবে আর একটা স্বরধ্বনি আসাটাকে তখন স্বরসঙ্গতি বলে। দেখো এই যে স্লাইডটা, এই যে নিয়মগুলো আছে, আমি মনে করি না 1 ঘন্টা বসে পড়ালেও তোমরা বুঝতে পারবা। হ্যাঁ, কিন্তু আবার যদি তুমি উদাহরণ থেকে দেখো তাহলে তুমি 1 মিনিটেই বুঝতে পারবা। আসলে ব্যাকরণ পড়তে হয় উদাহরণ থেকে, উদাহরণ থেকে বুঝে নিতে হয় নিয়ম। নিয়মগুলো মুখস্থ রাখার কোনো প্রয়োজন নাই, কিন্তু নিয়ম পড়লে তোমার নিজের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে যে আমি প্রত্যয়ের নিয়মগুলো পড়েছি। এগুলো মুখস্থ রাখার কোনো সুযোগও নাই, কেউ মনে রাখতে পারে না, এমন পণ্ডিত আমি কাউকে দেখিনি। আচ্ছা দেখো, কর্তৃবাচ্য ও করণ বাচ্যে আরি বিকল্পে আরি প্রত্যয় হয়, ডুবারি, ডুবুরি। করণ বাচ্য কর্তৃবাচ্য বোঝো কিনা? কর্তৃবাচ্য হচ্ছে মানে কর্তার প্রাধান্য সূচক বাক্য, আর করণ বাচ্য হচ্ছে যা দ্বারা কাজ করা হয়, যে কাটারি, এটা করণ বাচ্য। হ্যাঁ, উপকরণ বাচ্যকতা বোঝায়। দেখো বিশেষ্য গঠনে ই প্রত্যয়, বাহাজি, বেড়ি। বিশেষণ গঠনে ইয়া বা ই প্রত্যয়, মরিয়া, বলিয়ে। বিশেষণ গঠনে উ প্রত্যয়, ডাকু, ঝাড়ু। তারপরে দেখো স্বভাব বোঝাতে উক বা উকা প্রত্যয়, মিশুক, হাউকা। তারপরে দেখো উয়া বিকল্পে ও প্রত্যয়, পড়ুয়া, উড়ো, এগুলো। বিশেষণ গঠনে তা প্রত্যয় যুক্ত হয়, ফির যোক্তা, ফিরতা, ফেরতা, বহ যোক্তা, বহতা। এই যে বিশেষণ গঠনে তি প্রত্যয়, ঘাট যুক্তি, বার যুক্তি। এগুলো আসলে মুখস্থ রাখার কোনো প্রয়োজন নাই, উদাহরণগুলাই দেখতে হবে। কান্না, কাজ যোগ না, রান্না। ডুবারু, যে কর্তার দক্ষতা, মানে যে ডুবিয়ে
সমুদ্র বা নদী থেকে কিছু তুলতে পারে তাকে ডুবারু বলে। জুঝারু যে যুদ্ধে পারদর্শী, জুঝারু। দেখো এই উদাহরণগুলো শিখবা এগুলার। এগুলোর এই যে নিয়ম আসলে ওই অর্থে নিয়ম না, বিশেষ্য বিশেষণ পদ গঠন করে এটাই বোঝায়। আমরা তো আসলে জানি যে প্রত্যয়ে শব্দ গঠন হয় বিশেষ্য বা বিশেষণবাচক। তাহলে আমরা আজকে 3টে স্লাইডকে সমন্বয় করে মনে রাখার চেষ্টা করব। বাংলা কৃত প্রত্যয়ের নিয়মগুলো কঠিন না, উদাহরণ থেকে আমাদেরকে এগুলো দেখতে হবে নিয়মগুলো, তাহলে বুঝতে পারবো। আমাদের একটু অপরিচিত লাগে সংস্কৃত কৃত প্রত্যয়। এই স্ক্রিনশটটা নিয়ে নাও, এটা তোমাদের একটু ভালোভাবে বুঝে নিতে হবে। তোমরা দেখো হ্যাঁ, সাউন্ড কি শুনতে পাচ্ছ না? শোনা যাচ্ছে। হ্যাঁ, কে একজন মানে মেসেজ দিচ্ছে সাউন্ড শোনা যায় না কেন। আচ্ছা দেখো, শুনতে পাচ্ছিলাম না, এখন পাচ্ছি। এখন শুনছো না? আচ্ছা, থ্যাংক ইউ। জি স্যার। তো দেখো এই যে তোমাদের সংস্কৃত কৃত প্রত্যয়, এইটা একটু দেখো। প্রত্যয় যুক্ত না হয়ে মূল ধাতুই যখন শব্দরূপে ব্যবহৃত হয় তখন শূন্য প্রত্যয় হয়। খুব সহজ কথা, সম রাজ যোগ শূন্য মানে শূন্য প্রত্যয়। বিদ্যুৎ যোগ শূন্য বিদ্যুৎ হলো শূন্য প্রত্যয়। কর্তার অথবা ভাবের প্রকাশের জন্য আ প্রত্যয় যুক্ত হয়। পা সন যোগ অ, পান ধাতু, পান ক্রিয়াপদের মূল হচ্ছে পা, তার সাথে সন এবং আ দুইটা প্রত্যয় যুক্ত হতে পারে সংস্কৃতে। শিখ যোগ আ, শিক্ষা। এই যে অ ধাতু, এর এতগুলো রূপ আছে অপ্রত্যয়ের। অং, অচ, অন, অপ, অল, ক, খচ, খস, পস, ট, ট, ড। এ সবগুলোই আসলে অপ্রত্যয়। অন্য অংশগুলো ইত মানে লুপ্ত হয়। আমরা ওই যে পরিভাষায় পড়েছিলাম যে ইত, ইত মানে লুপ্ত হয়। জি যোগ অল, আসলে অ লিখলেও হবে। ভূ যোগ অপ মানে অই, আসলে অল অপ এগুলো যত কিছু আছে সবগুলো আসলে অপ্রত্যয়। হ্যাঁ, ভব। কর্ম ভাববাচ্যের ধাতুর পরে তব্য প্রত্যয় যুক্ত হয়। দেখো, কর্ম কারক বোঝাতে এবং কাজের অবস্থা বোঝাতে। কর্তব্য, সর্তব্য, ক্রি যোগতব্য কর্তব্য, শ্রী যোগতব্য সর্তব্য। ধাতুর আগে এই প্রকৃতি চিহ্নটা দিতে হবে। যোগ্যতা ও ঔচিত্য বোঝাতে অনীয় প্রত্যয় যুক্ত হয়। দেখো, যোগ্যতা এবং উচিত বোঝাতে এই যে করণীয়, এটা করা উচিত, স্মরণীয়, স্মরণ রাখার যোগ্য ইত্যাদি বোঝাতে কিন্তু অনীয় প্রত্যয়। ক ইপ ত থাকে, খ্যাত, খ্যা যোগ কয়ত। এখানে কটা লোপ পেয়ে গেছে, ত রয়ে গেছে। তারপর কয়ত প্রত্যয়, এখানে একটা বিশেষ নিয়ম, কতগুলো ধাতুর অন্তঃস্বর ইকার হয়। যেমন পঠিত, পঠ যোগ ত, এখানে কি হচ্ছে পঠিত। হ্যাঁ, এই যে পঠের সাথে ই ছিল না কিন্তু ইকার চলে আসছে। তারপর দেখো চ জয়স্থলে ক হয়। মুচ যোগ কয়ত, মুক্ত, চটা কিন্তু নাই, তার জায়গায় ক চলে আসছে। তাছাড়া বিভিন্ন রকম পরিবর্তন, বচ যোগ কয়ত, উক্ত। তোমরা এটা দেখলে বুঝবা সংস্কৃতে আসলে যে শব্দগুলো ব্যবহৃত হতো ক্রিয়াপদ রূপে, তার মানে মূলটাকেই সংস্কৃত ধাতু বলছে। তাইলে আমরা যেটাকে বলি বলা বা কথা বলা, তারা বলতো বচন। বচন ক্রিয়ার মূলটা হচ্ছে বচ, বচ যোগ কয়ত কি হচ্ছে, উক্ত। তারপর বপন ক্রিয়া, বপন ওই যে বীজ বোনা, হ্যাঁ সংস্কৃতে বলে বপন করা। বপন ক্রিয়ার মূলটা হচ্ছে বপ, বপ যোগ কয়ত, উক্ত। তোমরা দেখেছো? আর কতগুলো ধাতুর পরে ত ইত হয়। খুত যোগ কয়ত, ক্ষুদিত, জীব যোগ কয়ত, জীবিত। এগুলো কোন কোন ধাতুর পরে ন বা মূর্ধন্য ন, দন্তন্য বা মূর্ধন্য ন যেটাই হোক সেটা হয়। যেমন উদ যোগ ত্রি যোগ ত, উত্তীর্ণ। খুদ যোগ কয়ত, ক্ষুণ্ণ, এটা ক্ষুণ্ণ, এটা ক্ষুণ্ণা, ক্ষুণ্ণ। তো দেখো, এই স্লাইডটা একটু মনোযোগ দেওয়া দরকার এবং তোমরা এখানে প্রশ্ন করতে পারো। যদি এখন প্রশ্ন নাও করতে পারো, পরের ক্লাসে প্রশ্ন করতে পারবে। পরের ক্লাসে অন্য টপিক পড়ালেও
প্রশ্ন করার অধিকার তোমাদের আছে। একবারে বুঝে যাবে এটা ভাবার কোনো সুযোগ নাই, নিজেদেরকে পড়তে হবে। আর যদি বলো স্যার আমাকে বুঝেই দেন, আমরা নিজেরা বুঝবো না, তাহলে তাকে বোঝানো কারো পক্ষে সম্ভব না। তোমার বুঝতে চেষ্টা করতে হবে, তাই না? জি স্যার। নিয়েছো জি স্ক্রিনশট? স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, তারপর দেখো কয়তয় রশ্মি, এটা একটা সংস্কৃত প্রত্যয়। এখানে ক ই তি থাকে, মানে কটা লোপ পায় তি থাকে, গম যোগ তি, কয়তয় রশ্মি কিন্তু হচ্ছে গতি, মানে কটা লোপ পেয়েছে তি রয়েছে। কয়তয় রশ্মি প্রত্যয় যুক্ত হলে কোন কোন ধাতুর অন্তব্যঞ্জন লোপ হয়, মন যোগ তি মতি, এই 9টা লোপ পেয়ে যাচ্ছে। কোন কোন ধাতুর উপধা অকারের বৃদ্ধি হয়, শ্রম যোগতি কি হচ্ছে শান্তি, ছিল শ্রম হলো শ্রান। হ্যাঁ, খেয়াল করেছো কিনা শয়রফলের সাথে একটা আকার যুক্ত হয়েছে, তাইলে অ থেকে আ হয়েছে, মানে অ এর বৃদ্ধি হয়েছে। কোন কোন ধাতুর পরে নি হয়, গ্লই যোগ তি, যুক্ত হয়েছে কয়তয় রশ্মি কিন্তু হয়েছে নি, গ্লানি। চ এবং জয়স্থলে ক হয়, বচ যোগ তি উক্তি, বচন ক্রিয়ার মূলটা হচ্ছে বচ, বচন বলা, কথা বলা, এই ক্রিয়ার মূলটা হচ্ছে বচ। হ্যাঁ, এই উক্তি শব্দের মানে প্রত্যয় বিশ্লেষণের জন্য বচ যোগ তি। আর নিপাতনে সিদ্ধ মানে নিপাতন নেই নিয়ম, পাতন কথাটার মানে নিয়ম, আর নি মানে নেই, নিয়ম ছাড়াই সাধিত, গ্লই যোগ তি কি হচ্ছে গীতি। হ্যাঁ, গ্লই যোগ তি, এটা হচ্ছে গীতি। গীতি, এখানে গীতি। কয়তা হয় নাই। আচ্ছা, জি স্যার। এই ত্রিচ প্রত্যয়, এখানে চ ই ত্রি থাকে, চ লোপ পায় থাকে ত্রি। ই প্রথমার এক বচনে এবং পুংলিঙ্গে তা এবং স্ত্রীলিঙ্গে ত্রি হয়, যেমন নি যোগ ত্রিচ কি হচ্ছে নেতা, নি যোগ, নেতা। হ্যাঁ নি যোগ ত্রিচ এর সাথে স্ত্রীলিঙ্গাত্মক দীর্ঘই প্রত্যয় যুক্ত হয়ে হয় নেত্রী। হ্যাঁ, বিশেষ নিয়মে যুজ যোগ ত্রিচ যোদ্ধা। দেখো নক প্রত্যয় আছে একটা, নক প্রত্যয় আসলে বর্তমানে অক প্রত্যয়, 9টা লোপ পেয়েছে, ন ইত অক থাকে। মূল স্বরের বৃদ্ধি হয়ে অস্থলে আ হয়, মূল স্বর এর জায়গায় আ হচ্ছে, এখানে দেখো নি যোগ নক নায়ক, নি এর জায়গায় না হয়েছে এবং এখানে আকার হয়ে গেছে, দেখছো? হ্যাঁ, জি আবার স্যার। অকারান্ত ধাতু শেষে অন্তস্থ আগম ঘটে, এই যে অন্তস্থ এর আগম ঘটেছে। হ্যাঁ, নিযোগ নক, এখানে অন্তস্থ ছিল কিন্তু অন্তস্থ এসেছে। তো এইরকম আর কি, তোমরা খেয়াল রাখবা যে এগুলো নিয়ম, কিন্তু নিয়ম থেকে প্রত্যয় নির্ণয় করা যাবে না, তবু নিয়মটা শিখতে হবে। এই শব্দটা কিভাবে তৈরি হলো সেটা বোঝার জন্যে, আর নিজের আত্মবিশ্বাসের জায়গাতেও কাজ করবে যদি আমরা উদাহরণগুলো পড়ি। এগুলোতে যে উদাহরণ আছে এর বাইরে চাকরির পরীক্ষায়, তোমার ইউনিভার্সিটির পরীক্ষাতেও এর বাইরে কিছু আসবে না, প্রচলিত জিনিসগুলোই আসে, এর বাইরে খুব বেশি শব্দের উদাহরণ তো আমাদের প্রয়োজন নাই। আচ্ছা, ঘ্যান একটা প্রত্যয় আছে, ঘয় জফলা মূর্ধন্য নয় হর্ষ, ঘ্যান প্রত্যয়। দেখো ঘ ও ন ইত হয় থাকে জফলা, এই যে ঘ এবং নয়ের মাঝখানে একটা জফলা আছে না, এটা থাকে। কর্ম জি ও স্যার। ভাববাচ্যে জ্ঞান হয়, ক্রি যোগ জ্ঞান কি হচ্ছে কার্য, ধৃ যোগ জ্ঞান কার্য। কার্য। দেখো এখানে জ্ঞান প্রত্যয় যুক্ত হয়েছে, কিন্তু আসলে প্রত্যয়টা হলো জ, তুমি যদি ক্রি যোগ জ লেখো তাহলেও হবে, ধৃ যোগ জ লেখো যদি তাহলেও হবে, কারণ ওই ঘ আর ন ইট হয়েছে, মানে লোপ হয়েছে। আধুনিক বাংলা বানানে রেফের পরে জয় আবার জফলা হবে না, রেফ জয় জফলা হবে না। হ্যাঁ, আধুনিক বাংলা বানানে এরকম হয় আর কি, রেফের পরে আবার জয় জফলা, মানে কোনো বর্ণের দ্বিত্ব হয় না। দেখো এটার স্ক্রিনশট নাও এবং কোনো জায়গায় প্রশ্ন জিজ্ঞাসা যদি করার মতো থাকে জিজ্ঞেস করতে পারো, কঠিন মনে করে পালায়ে গেলে চলবে না। প্রত্যয় আমাদের বাংলা ব্যাকরণের অপরিহার্য একটা জায়গা, এখানে আসলে নিজেদের ভাবার দরকার নাই জোরে বাবারে এ শিখবো কিভাবে, এগুলো মুখস্থ করার বিষয় না,
তুমি যে প্রত্যয় নিয়মগুলো পড়েছিলে এটাই তোমার জন্য যথেষ্ট, কিন্তু উদাহরণগুলো ভালোভাবে খেয়াল করে নিয়মটা বুঝলে তোমার মধ্যে বানানের নিয়ম বা কোনো শব্দ কিভাবে তৈরি হয়েছে, কারণ প্রত্যয় তো আসলে শব্দ গঠনের প্রক্রিয়া, সেটা সম্পর্কে একটা ধারণা তৈরি হবে এবং তোমার জন্য কাজে আসবে। এরপরে স্লাইডটা দেখো, জ প্রত্যয়। কর্ম ও ভাববাচ্যে যোগ্যতা ও ঔচিত্য অর্থে জ প্রত্যয় হয়। জ যুক্ত হলে আকারান্ত ধাতুর আকার স্থলে একার হয়, জ হয় অন্তঃস্থ। দা যোগ জ কি হচ্ছে? দেও। হা যোগ জ হেও। তাহলে যা দেওয়ার যোগ্য বা উচিত সেটা হলো দেহ। হ্যাঁ, হেও করা হয়, হেও মানে হীন করার যোগ্য, তখন হেও। তাহলে এখানে জ প্রত্যয় যুক্ত হয়েছে। বিশেষ নিয়মে ব্যঞ্জনান্ত ধাতুর জ প্রত্যয় স্থলে জ ফলা হয়, গম যোগ জ গম্য। নিন প্রত্যয় ন ঈদ থাকে এবং দীর্ঘইকার হয়, গ্রহ যোগ নিন গ্রাহী, আত্মহন যোগ নিন আত্মঘাতী। এগুলো উদাহরণটা দেখো, ন ঈদ ইন থাকে, নিন প্রত্যয় কিন্তু নটা লোপ পায়, থাকে শুধু ইন। হ্যাঁ, ন ইন, তাই না? নিন, তাহলে নটা লোপ পায়, ইন থাকে। ইক প্রত্যয়, এটা ইক ইন কি ইত্যাদি রূপে মানে ক ন ক ইত হয়। এটা প্রত্যয়টা এখন বাংলায় মানে আমরা চিনি রস্বই প্রত্যয় হিসেবে। কৃষ যোগ ই আসলে ছিল ইক প্রত্যয়, কৃষি। রুচ যোগ ই আসলে আগে ছিল ইন প্রত্যয়, রুচি। বিধা যোগ ই, এটা কি প্রত্যয়? বিধি। আবার ইন প্রত্যয়ে তোমরা দেখো, ই প্রত্যয় এটা হলো ইন প্রত্যয়। ন ইত হয়, প্রত্যয়ান্ত শব্দে ইন বা দীর্ঘইকার হয়, শ্রম যোগী শ্রমী। এখন এই যে ন ইত হয় মানে নটা লোপ পায়, থাকে দীর্ঘইকার, ইন থাকে, শেষে গিয়ে সেটা যুক্ত হবে। তারপর চরিত্র প্রত্যয় আছে, চরিত্র পবিত্র, চর যোগিত্র চরিত্র, পূযোগিত্র পবিত্র। ত্র প্রত্যয় দেখো, এটা সংস্কৃতে ছিল স্ট্রন প্রত্যয়। রাজ যোগ ত্র রাষ্ট্র, নি যোগ ত্র নেত্র। ত্র কখনো ত্রিও হয়, ত্রি যোগ ত্রি যোগ ম কৃত্রিম, রা যোগ ত্রি রাত্রি। এগুলো আসলে প্রত্যয়টাকে চিনে রাখা দরকার সেই অর্থে। ইর প্রত্যয় দীর্ঘই র, শ্রী যোগ ইর দেখো শরীর, বদ যোগ ইর বধির। তারপরে পিপাসু, পিপাস মূল ধাতুটা হচ্ছে পিপাস, তার সাথে উ প্রত্যয় যুক্ত হয়েছে। যোগ উ। হ্যাঁ, প্র যোগ ভূ যোগ উ প্রভু, এখানে প্র হচ্ছে ধাতু। দেখো, সংস্কৃত কৃৎপ্রত্যয়ের নিয়মগুলো বুঝতে একটু সময় লাগে, পড়ার জন্য সুযোগ দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে রাখো, আলোচনা করে রাখছি, এবং এই ভিডিও তোমাদের ইউটিউবেও থাকে, তোমরা বারবার প্রয়োজনে সামনে পিছনে নিয়েও আমার এই আলোচনাটা শুনতে পারবে। সুতরাং তোমাদের জন্য স্পেস আছে, স্কোপ আছে, এইটা যে জায়গা বুঝবা না সেটা বুঝতে চেষ্টা করার। আর তোমরা একটু কষ্ট করে ইউটিউবেও দেখবা, দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবা, ছোট ভাই বোনকে পড়ানোর চেষ্টা করবা, বোঝানোর চেষ্টা করবা, দেখবা যে তোমরা বুঝে গেছো। ঠিক আছে? বিদ্যা জি স্যার। অমূল্য ধন, এই ধন কেহ নাহি নিতে পারে কেড়ে, যতই করিবে দান তত যাবে বেড়ে। এরপরে দেখো, এই যে উর, আলু, অল, ক্যাপ, ন, ম, ইষ্ণু, এই যে কতগুলো প্রত্যয় আছে, এর কোনো আলাদা নিয়ম নাই। শুধু বলছে যে আলু প্রত্যয় ছিল মূলত, সেটা চ লোপ পেয়েছে। অল প্রত্যয়ের ল লোপ পায়, থাকে শুধু অ। ক্যাপ প্রত্যয়ের ক এবং প লোপ পায়, থাকে শুধু জ। হ্যাঁ, আচ্ছা। তারপরে ন প্রত্যয়, যে প্রশ্ন, প্রচ্ছ যোগ ন, যজ্ঞ যজ যোগ ন, কর্ম ক্রি যোগ ম, ধৃ যোগ ম ধর্ম। ধর্ম শব্দের প্রত্যয় নির্ণয় করতে বললো, তুমি কিভাবে লিখবা? ধৃ যোগ ম, ধৃর আগে প্রকৃতি চিহ্ন দিবা। চলিষ্ণু, চল যোগিষ্ণু, ক্ষয়িষ্ণু, খ যোগিষ্ণু। তারপর দেখো বরচ, ইস যোগ বর বা বরচ একই প্রত্যয়। র প্রত্যয় নম যোগ র নম্র। উক প্রত্যয় ভূ যোগ উক। সানজ প্রত্যয় দীপ যোগ সানজ দীপ্যমান। ঘঞ একটা প্রত্যয় আছে দেখছো, ক্রোধ যোগ ঘঞ ক্রোধ।
ত্যাগ যোগ হয় ত্যাগ। আচ্ছা, নন্দন হয়, নন্দনা হয় না। নন্দনা শব্দটা ভুল। তোমাদের যেটুকু জটিল মানে লতা ফেস করতে হয়, সেটা সংস্কৃত কৃৎপ্রত্যয় পড়তে গেলে একটু কষ্ট লাগে। এর কারণ হলো ধাতু রূপটা আমাদের চেনা নাই, আর প্রত্যয়টাও আমাদের জন্য নতুন। এই কারণে তোমাদেরকে বলবো এই স্লাইড গুলো তোমরা একটু বারবার দেখবে। হ্যাঁ, এর এক একটা স্লাইড টাইপ করতে আমার আধা ঘন্টার বেশি লেগেছে বাবা। আবার তোমাদের সামনে ক্লাসে উপস্থাপন করছি। এখন এইটা যদি 1 বছর বসে প্রত্যয় পড়াই, তোমাদের বিরক্তি লাগতে পারে, পারে না? সেই জন্য আর 1 বছর লাগাচ্ছি না, আমরা অল্পের মধ্যে আলোচনা করছি। তোমাদের ইউটিউবে দেখার সুযোগ আছে। দেখো, এগুলো আর আলোচনার কিছু নাই, এগুলোতে শুধু প্রত্যয় লিখে সামনে উদাহরণ দেওয়া আছে, শুধু স্ক্রিনশট নিয়ে নাও বাবা। এই যে বাংলা তদ্ধিত প্রত্যয়, এগুলো জি স্ক্রিনশট স্যার। নিয়ে নাও। হ্যাঁ, তারপরে এগুলো নাও, অনেকগুলো স্ক্রিনশট নিয়ে নাও, বাসায় এগুলো পড়বা, পড়ে বোঝার চেষ্টা করবা। আমি কিন্তু একটা পরীক্ষা নেব প্রত্যয় নিয়ে, হ্যাঁ, মানে লিখতে দেবো আর কি। তোমরা বা মুখে মুখে জিজ্ঞেস করতে পারি, তোমরা একটু বাসায় পড়ো এগুলা। নিয়েছো স্ক্রিনশট? জি স্যার। জি স্যার। এগুলো খুবই সহজ, এগুলো পড়ো, পড়লেই তুমি বুঝবা। যে জায়গায় না বুঝবা, আগামী ক্লাস প্রত্যয় সম্পর্কে জিজ্ঞাসার ক্লাস। প্রত্যয় পড়ানো শেষ, আগামী ক্লাসে প্রত্যয় সম্পর্কে প্রথম 20 মিনিট তোমরা আমাকে প্রশ্ন করবা। যদি প্রশ্ন না করো, আমি প্রশ্ন করব তোমাদেরকে, ঠিক আছে? প্রশ্ন জোগাড় করে রাখবা পরে। এগুলো একটু কঠিন লাগলেও একটু পড়বা, পড়লে প্রশ্ন করার মতো অবস্থায় পৌঁছলে আলোচনা করা সহজ। নিচ্ছ? জি স্যার। আচ্ছা শোনো, তোমাদের এরপরে কি বানান নিয়ে একটা ক্লাস নেব? বানান নিয়ে আলোচনা করব, বানানের নিয়ম। জি স্যার, করলে তো ভালো হয় স্যার। আচ্ছা, বানানে তোমাদের অনেক ভুল থাকে, বানান নিয়ে আমি কয়েকটা ক্লাস নেই, ঠিক আছে? বানান নিয়ে কি বাসার স্যারে ক্লাস নিছিলেন? না স্যার। তাহলে না স্যার নেই। বানান নিয়ে আমি কয়েকটা ক্লাস নেই এরপরে। ব্যাকরণ আমি পড়ালে তোমাদের কি ভালো লাগে, বুঝতে পারো? জি জি স্যার। স্যার। আমি প্রস্তুতি ছাড়া পড়াতে পারি না, এটা হলো আমার সমস্যা। আর তোমাদের তো আমি কবিতা পড়াই নাকি মূলত? জি 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 স্যার। স্যার। হ্যাঁ, মাঝে মধ্যে আমরা দুই একটা কবিতাও পড়বো, ওই নজরুলের যে কবিতা আছে, হ্যাঁ, এগুলো বা জি স্যার। নজরুল আর কার কার কবিতা আছে, জীবনানন্দ দাশ না? জি জি স্যার। স্যার। হ্যাঁ, তোমরা জি ওই স্যার। জি স্যার। কবিতার ক্লাসও করতে পারো আমার সাথে। আর বাসার স্যারে কি ক্লাস নিচ্ছেন তোমাদের? স্যার বাসার স্যারে ক্লাস নিচ্ছেন? বাসার স্যারে তো ক্লাস নিচ্ছেন মনে হয়। স্যারের সাথে যোগাযোগ করো। আর হলো তোমাদের ওই যে ডিগ্রির যে রুটিন কলেজের ইসে দেওয়া আছে, জি ডিগ্রির স্যার। রুটিনটা তোমরা ফলো করবা। ডিগ্রির রুটিনে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান, তারপর অন্যান্য যে কোর্স আছে, সেগুলোর ক্লাস ডিগ্রির রুটিনে আছে দেওয়া। নিছো স্ক্রিনশট?
জি স্যার। জি স্যার। দেখো, প্রকৃতি প্রত্যয় নির্ণয় করার জন্য এই নিয়মগুলো ভালোভাবে আত্মস্থ করার পাশাপাশি বিভিন্ন বছরে পরীক্ষায় আসা প্রত্যয়গুলোর সংকলন থেকে অনুশীলন করতে হবে। প্রকৃতি প্রত্যয় নির্ণয়ের জন্য এই নিয়মগুলো তোমরা পড়বে, আর বিভিন্ন বছরে পরীক্ষায় যে এসেছে কিভাবে এসেছে এটা খেয়াল করবে, সে অনুযায়ী একটু পড়াশোনা করবে। আর আমার মোবাইল নম্বরটা শুরুতেও দেওয়া আছে, এখানেও দেওয়া আছে, এই জন্য যে পরীক্ষায় কোনো প্রশ্ন বা কোনো বিষয় নিয়ে প্রশ্ন করতে গেলে তোমরা যেন জিজ্ঞেস করতে পারো। তাহলে আগামী ক্লাসে প্রত্যয় নিয়ে প্রশ্ন করবে আমার কাছে, আর বানানের নিয়ম নিয়ে আমরা আলোচনা শুরু করব, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এইটা একটু দেখো, এই যে দুইটা বই, এই বইটা তোমরা ফলো করবা। এই যে 9-10 এর যে ব্যাকরণ বইটা ছিল না, এই বইটায় জি স্যার। প্রত্যয়টা ফলো করবে, ঠিক আছে? হ্যাঁ, জি স্যার। তোমরা কোনোভাবে, জি স্যার। হ্যাঁ, কোনোভাবে এরকম করবা না যে প্রত্যয় সম্পর্কে এই আমার জানা হয়ে গেছে, এই বইটা ফলো করবা। আর এই যে তোমাদেরকে ক্লাস যে করেছো এত কষ্ট করে, এত আন্তরিকভাবে, এই জন্য ধন্যবাদ এবং শুকরিয়া জানাচ্ছি। তোমাদের ক্লাস তো আসলে 30 মিনিট নিতে বলে, হ্যাঁ, তো 30 মিনিটের ক্লাস অনেক সময় হয় না। এখানে কিছু ফুলের ছবি দিয়ে তোমাদেরকে অভিনন্দিত করলাম। তো আগামী ক্লাসে আশা করি তোমরা ক্লাসটাকে উপভোগ করবে। বানানের নিয়ম নিয়ে যেহেতু আলোচনা, দেখবা তোমাদের খুব কাজে লাগবে। আর এই প্রত্যয়ের ক্লাসটাও তোমাদের খুব উপকারে আসবে যদি তোমরা প্রত্যয়ের নিয়মটা ভালোভাবে আত্মস্থ করো, ঠিক আছে? হ্যাঁ, জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আজকে আমরা কি কি করলাম? আমরা অনেকগুলো স্লাইড করলাম। আমাদের আগের দিন করা ছিল 9 নম্বর পর্যন্ত, এই যে এই পর্যন্ত, বুঝছো? কিন্তু আমরা আমরা অনেক এই যে নিয়মগুলো আলোচনা করলাম আজকে। এই নিয়ম আলোচনার কারণে আমাদের উপকার হলো কি, আমরা বাসায় বসে এগুলো করতে পারবো। আর শেষে এই যে পূর্ণাঙ্গ আলোচনা আছে, এটা আসলে বই থেকে আমি উদাহরণগুলো সংগ্রহ করে তোমাদেরকে দিয়েছি, যাতে তোমরা উদাহরণ দেখলে মানে তুমি যত পড়বে তত শিখবে। হ্যাঁ, এই জন্য এগুলো তোমাদেরকে সংকলন করে দিয়েছে। এগুলো করতে কি আমার 1-2 মিনিট লেগেছে না বেশি লেগেছে? আর স্যার বেশি বেশি লাগে স্যার। লেগেছে। হ্যাঁ, স্যার বেশি লেগেছে। হ্যাঁ, অনেক কষ্ট আমি করছি। আর তোমাদের সামনে এই যে উপস্থাপন করলাম, আমার ধারণা তোমরা যদি এই ক্লাসটাকে ভালো অর্থে তোমার যে ছোট ভাই বোনকে শেয়ার করো, তাদেরকে পড়তে সহায়তা করো, আমার মনে হয় তারা তোমার কাছে, তোমার প্রতি কৃতজ্ঞ থাকবে, খুশি থাকবে। এবং প্রত্যয় নিয়ে তুমি বলতে পারবা যে প্রত্যয় আসলে শব্দ গঠনের একটা প্রক্রিয়া। আমরা একটু টোটাল ক্লাসগুলোকে সমন্বয় করছি বাবা, যেহেতু আমাদের হাতে কয়েক মিনিট সময় আছে। যে প্রত্যয় আসলে নতুন শব্দ গঠন করতে সাহায্য করে। প্রত্যয় আসলে নাম শব্দ বা প্রাতিপদিক আর ধাতু মানে ক্রিয়ামূল, এগুলোর সাথে প্রত্যয় যুক্ত হয়। হ্যাঁ, তবে প্রত্যয় নির্ণয়ের সময় নাম প্রকৃতি আর ক্রিয়া প্রকৃতি বলে। ধাতুতে প্রকৃতি চিহ্ন দিতে হয় ক্রিয়া প্রকৃতিতে, কিন্তু নাম শব্দে দিতে হয় না। তারপরে তোমাদেরকে আলোচনা করেছি কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, কৃত প্রত্যয় নিয়ে। তদ্ধিত প্রত্যয় হলো নাম শব্দের সাথে যে প্রত্যয় যুক্ত হয়, আর কৃত প্রত্যয় হলো ক্রিয়াপদের সাথে, ক্রিয়ার মূলের সাথে মানে ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয়। যে শব্দ প্রত্যয় 3 রকম বলা হয়েছে, বাংলা, সংস্কৃত, বিদেশি। আসলে বাংলা শব্দের সাথে যে প্রত্যয় যুক্ত হয় সেটা বাংলা প্রত্যয়, সংস্কৃত শব্দের সাথে যে প্রত্যয় যুক্ত হয় সেটা সংস্কৃত, আর বিদেশ শব্দের সাথে যে প্রত্যয় যুক্ত হয় সেটা বিদেশি। তারপর তোমাদেরকে তদ্ধিতান্ত শব্দ, কৃদন্ত শব্দের ধারণা দিয়েছি। তদ্ধিতান্ত শব্দগুলো হলো তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত শব্দ, কৃদন্ত শব্দগুলো হলো কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দ। তোমাদেরকে এরপরে ধারণা দিয়েছি ধাতুর ধারণা, ধাতু নিয়ে আলোচনা করেছি। ধাতু হলো ক্রিয়ামূল, ক্রিয়াপদ থেকে ক্রিয়া বিভক্তি বাদ দিলে যা থাকে তাই ধাতু। ধাতু চেনার একটা সহজ উপায় হলো বর্তমান কালের অনুজ্ঞায় তুচ্ছার্থক মধ্যম পুরুষের ক্রিয়ার রূপ লক্ষ্য করা। এই যে বর্তমান কালের অনুজ্ঞা মানে বর্তমানে কোনো আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ করা হলে তার যে রূপ মানে ক্রিয়ার রূপ হয় কর, পর, খা, যা, দেখ, লেখ, এগুলোই হলো ধাতুর রূপ।
এটা জানলে তুমি অধিকাংশ ধাতু চিনতে পারবে। তবে মৌলিক ধাতু, সাধিত ধাতু, সংযোগমূলক ধাতুর ধারণা থাকলে ভালো হয়। এরপরে দেখো তোমাদেরকে প্রত্যয়ের এই পরিভাষাগুলো নিয়ে আলোচনা করেছি। গুণ, বৃদ্ধি, উপদা, আগম, ঈদ। গুণ বৃদ্ধি হলো গুণের ফলে রস্বই দীর্ঘের জায়গায় এ, রস্বই দীর্ঘের জায়গায় ও এবং রিয়ের জায়গায় অর হয়। কিন্তু বৃদ্ধিতে অ এর জায়গায় আর, রস্বই দীর্ঘের জায়গায় ওই, রস্বই দীর্ঘের জায়গায় ও এবং রিয়ের জায়গায় আর হয়। উপদয় হলো ধাতু বা প্রকৃতির অন্তধ্বনির আগের স্বরধ্বনি। আগম হলো নতুন কোনো স্বরধ্বনি আসা। ঈদ হলো কোনো কিছু লোপ পাওয়া। আর এই কথাটা মনে রাখবা, ধাতুর সাথে প্রত্যয় যোগে বিশেষ্য বা বিশেষণ পদ তৈরি হয়। ধাতুর সাথে প্রত্যয় যোগে কখনো ক্রিয়াপদ তৈরি হলে সেটা আর প্রত্যয় হয় না, সেটা হয় ক্রিয়া বিভক্তি। তাহলে যদি প্রত্যয় হতে হয় অবশ্যই বিশেষ্য বা বিশেষণ পদ তৈরি হতে হবে। তারপরে দেখো প্রত্যয় নির্ণয়ের সূত্রগুলো আমরা উদাহরণ সহ আলোচনা করেছি। তোমরা এগুলো অবশ্যই আন্তরিকভাবে পড়বে, মানে উদাহরণ থেকে সূত্রগুলো বুঝে নেওয়ার চেষ্টা করবে। এগুলো আমরা আলোচনা করেছি। যেহেতু অনলাইনে আলোচনা হচ্ছে সেহেতু একটু দ্রুত আলোচনা করেছি যাতে তোমাদের কাছে মানে সহজে উপস্থাপনযোগ্য হয় এবং তোমরা পরে ইউটিউবে দেখার সময় কাজে লাগাতে পারো। তারপরে দেখো এই যে নিয়মগুলো, এগুলো শেখা কঠিন নয়। একটু খেয়াল করে পড়লে, পাশাপাশি উদাহরণগুলো একটু লিখলে তুমি অন্যদেরকে পড়াতেও পারবে। সংস্কৃত কৃৎপ্রত্যয়ের নিয়মটা বুঝতে একটু কঠিন। কোনো জায়গায় প্রশ্ন থাকলে আগামী ক্লাসে আমার কাছে জিজ্ঞেস করবে, উদাহরণগুলো দেখে নিয়ম বুঝে নিও। তারপরে এগুলো আমরা আলোচনা করেছি, এই নিয়মগুলো তোমরা উদাহরণ থেকে দেখবে। কি ঠিক আছে কিনা? তারপরে দেখো জি স্যার। এই যে নিয়ম, প্রত্যয়ের নিয়ম, এগুলো আসলে কঠিন ভেবে দূরে রাখলে কঠিন থেকে যাবে। হ্যাঁ, কাউকে আপন করে নিতে চাইলে নিজের এগিয়ে যেতে হয়। পড়াশোনার কোনো কিছু যদি তোমার বুঝতে হয় তাহলে তোমার নিজেকে আগে পড়তে হবে, ভয় পেয়ে দূরে থাকলে হবে না। তারপরে দেখো তোমাদের জন্য এটা একটা বড় কাজ যে তোমার বই থেকে উদাহরণ ঘেটে ঘেটে আমি তোমাদের জন্য এই জায়গাগুলো প্রস্তুত করেছি যে ওরা যেন নিজেরা একটু পড়ে, ওরা স্ক্রিনশট নিয়ে রাখুক এবং ওরা একটু পড়ুক। তারপরে দেখো তোমাদের জন্য এই যে নিয়মগুলো, শুধু দেখো প্রত্যয়টা উল্লেখ করে সামনে 2-3টা করে উদাহরণ আমি দেওয়া, 2টা করেই বেশিরভাগ এগুলো দেওয়ার চেষ্টা করেছি যাতে তোমরা পড়তে পারো। তারপরে এই যে দেখো মানে কতগুলো আলোচনা, এরপর এগুলো। তারপরে দেখো সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, এখানেও কিছু নিয়ম একটু বুঝতে অসুবিধা থাকলে তোমরা জিজ্ঞেস করতে পারবা এবং আশা করি তোমরা ভালো অর্থে এগুলো গ্রহণ করতে পারবা। তারপরে তোমাদের একটু দ্রুত যাচ্ছি, এগুলো বিদেশি প্রত্যয় বুঝতে কঠিন না। হ্যাঁ, বিদেশি প্রত্যয়টা বুঝতেও কঠিন না, এগুলো পড়বে। আর তোমাদের জন্য এই যে বাংলা কৃত প্রত্যয়টাও ভালোভাবে আলোচনা করা আছে, উদাহরণ দেওয়া আছে, তোমরা পড়বে। দেখো এর চাইতে বেশি কাজ হয়তো কারো পক্ষে করা সহজ ছিল না তোমাদের জন্য। প্রত্যয় নিয়ে আমি তোমাদের এগুলো আলোচনা করেছি। আর